আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আজকে দেখব বাংলাদেশ বিষয়াবলী এবং আন্তর্জাতিক বিষয়াবলীর বিসিএস সিলেবাস। বিসিএস সিলেবাস জানাটা খুব জরুরি, কারণ শুধু ধরে ধরে পড়লেই হবে না, এটা অ্যানালাইসিস করে পড়লে খুব অল্প সময়ে অনেক বেশি আউটপুট দেওয়া সম্ভব। কারণ সিলেবাসটাকে এমনভাবে সাজানো হয়েছে যে আমরা যদি একটু সিলেবাসটা দেখি তাহলে বুঝতে পারবো যে বাংলাদেশ বিষয়াবলী এখানে অনেক কয়েকটা বিষয় চলে আসে। বাংলাদেশ জাতীয় বিষয়াবলী, বাংলাদেশ কি কি বিষয় আছে আমরা ওটা একটু দেখে নেই। বাংলাদেশ বিষয়াবলীতে কি কি আছে, এখানে মোট 7টা পার্ট আছে। 7টা পার্টের ভিতরে শুধু বাংলাদেশের ইতিহাস এবং মুক্তিযুদ্ধ সম্পর্কিত এখানে আছে 4 মার্ক। এই 4 মার্ক পড়ার জন্য আমাদেরকে হিউজ পরিমাণ একটা সিলেবাস পড়তে হবে। এই হিউজ পরিমাণ সিলেবাস কভার করতে সময় লাগবে। আর আমরা যদি ছোট টপিকসগুলো দেখি, যে ছোট টপিকসগুলো যদি আমরা নিজেরাই 2 ঘন্টা টেবিলে সময় দেই তাহলে দেখা যায় যে আমার 2 মার্ক ইজিলি কমানো সম্ভব। যেমন বাংলাদেশ কৃষি, খুব ছোট্ট একটা টপিকস, মার্ক 2। আর পুরা বাংলাদেশের ইতিহাস এবং মুক্তিযুদ্ধ বড় একটা হিউজ পরিমাণ একটা সিলেবাস, মার্ক হলো 4। আমরা এই বাংলাদেশের ইতিহাসকে যদি কয়েকটা ভাবে ভাগ করি তাহলে দেখবেন এখানে আছে প্রাচীনকাল থেকে সমসাময়িক কালের ইতিহাস, খ্রিস্টীয় সংস্কৃতি, ভাষা আন্দোলন, গণ অভ্যুত্থান, অসহযোগ আন্দোলন, মুজিবনগর সরকার, মুক্তিযুদ্ধ, অভ্যুত্থান। তারপর আরো আছে প্রাচীন যুগ, এখানে আছে মুসলিম শাসন, আছে মুঘল শাসন, আছে ইউরোপীয়দের আগমন, তারপর স্বাধীনতা যুদ্ধের ইতিহাস। সব এতগুলো সিলেবাস মিলে আমাদের 4 মার্ক। আমরা যদি সিলেবাসটা একটু হিসাব করে আগাই তাহলে খুব অল্প সময়ের মধ্যে আমরা বেশি মার্ক অর্জন করতে পারবো। তাহলে কিভাবে পড়া যায়? তাহলে মার্কগুলো ধরে ধরে আমাদেরকে জানতে হবে যে আসলে আমি কোন পার্টটা পড়লে, কতটুকু পড়লে আমি কত মার্ক পাবো, এটা জানা জরুরি। এটা জানতে পারলে আমরা খুব কম সময়ের মধ্যে বেশি মার্ক অর্জন করতে পারবো। আমরা বাংলাদেশ বিষয়গুলো দেখলাম। এখন দেখেন কৃষি সম্পদের মার্ক আছে 2। এই মাত্র শস্য উৎপাদন ও বহুমুখীকরণ, খাদ্য উৎপাদন ও ব্যবস্থাপনা, এই 4টা জিনিস পড়লেই আমরা 2 মার্ক পেয়ে গেলাম। তারপর দেখেন এখানে আছে বাংলাদেশের অর্থনীতিতে কি আছে দেখেন, উন্নয়ন পরিকল্পনা প্রেক্ষিত, উন্নয়ন পরিকল্পনা প্রেক্ষিত, পঞ্চবার্ষিক পরিকল্পনা, জাতীয় আয় ব্যয় এবং রাজস্ব নীতি, বার্ষিক উন্নয়ন কর্মসূচি ও দরিদ্র বিমোচন। এখানে মাত্র কয়েকটা পয়েন্ট। আমরা যদি এই যে পঞ্চবার্ষিক পরিকল্পনা পড়ি, পঞ্চবার্ষিক পরিকল্পনা, তারপর বছরতে একটাই বাজেট হয়, ওই বাজেট সম্পর্কে কিছু ধারণা, আর দরিদ্র বিমোচনে আমাদের করণীয় এবং বিগত সালের প্রশ্ন পড়লেই আমরা সহজে 2 মার্ক পাবো। তারপর দেখেন বাংলাদেশের বাণিজ্য, বাংলাদেশ কি কি বাণিজ্য করে এটা আমাদের জানতে হবে। তারপর কি কি উৎপাদন করে, কি কি আমদানি করে, কি কি রপ্তানি করে, এটা জানা জরুরি। একটু জানতে পারলে আমরা সহজেই বাংলাদেশ শিল্প বাণিজ্য থেকে 2 মার্ক পাবো। তো বাংলাদেশ সংবিধানের মধ্যে কি কি আছে দেখেন, প্রস্তাব ও বৈশিষ্ট্য, মৌলিক অধিকার সহ রাষ্ট্র পরিচালনার মূলনীতি, মাত্র 25টা, আর সংবিধান সংশোধনী। এর বাইরেও আরো কিছু পড়তে হয়, যে কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে, এগুলো জানলেই সংবিধান থেকে খুব সহজেই 2 মার্ক পাওয়া যায়। তারপর দেখেন রাষ্ট্রের রাজনৈতিক অবস্থা বলতে রাজনৈতিক দলসমূহের গঠন, ভূমিকা ও কার্যক্রম, ক্ষমতাসীন ও বিরোধী দলের পারস্পরিক সম্পর্ক ও সুশীল সমাজ, চাপ সৃষ্টিকারী গোষ্ঠী এবং এদের ভূমিকা। খুব অল্প একটা সিলেবাস, খুব অল্প একটা টপিকস, কিন্তু মাত্র 2। এরপর যদি আমরা পরের টপিকসে আসি,
বাংলাদেশ সরকার ব্যবস্থা। বাংলাদেশ সরকার ব্যবস্থার মধ্যে কি কি আছে? মাত্র 3টা বিষয়: আইনের শাসন, আইন শাসন ও বিচার বিভাগ, আইন প্রণয়ন ও নীতিমালা মানে সংসদ, এটা দ্বারা বোঝা যাচ্ছে সংসদ। তারপর জাতীয় ও স্থানীয় পর্যায়ে প্রশাসনিক কাঠামো মানে বিভাগ থেকে শুরু করে ইউনিয়ন পরিষদ পর্যন্ত, আর প্রশাসনিক পুনর্বিস্তারণ ও সংস্কার টপিকসগুলো। আরো কিছু টপিকস আছে, এটা সমসাময়িক বিষয়। এটুকু যদি আমরা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে দেখি অথবা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আমরা কিছু বিষয় জানতে পারবো। আর হলো আমাদের যারা ইতিহাসে অবদান রেখে গেছেন, দেশ গঠনে ভূমিকা রেখে গেছেন, তাদের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের ইতিহাস জীবনী সম্পর্কিত এখানে 2 মার্ক। মোটামুটি এই যে 30 মার্ক বাংলাদেশ বিষয়াবলী থেকে আসবে, এই 30 মার্ক। তাহলে এই 30 মার্ক সহজে অর্জন করবো কেমনে? আগে আমার ধারণাটা হলো প্রথমেই আমরা সিলেবাসটা জানবো যে কোন কোন টপিকস থেকে কত কত মার্ক আসবে, এক। দ্বিতীয়ত হলো কোন টপিকসগুলো খুব সহজেই আয়ত্ত করা যায়, ওই টপিকসগুলো আগে পড়ে ফেলবো। তারপর দেন যে টপিকসটা বড় ওই টপিকসটা দেবো, তাহলে আমাদের খুব কম সময়ে সিলেবাসটা গোছাইতে পারবো। কারণ আমি যদি শুরুতে একটা বড় টপিক শুরু করে দিই, মার্কস হচ্ছে 4, ওই বড় টপিক্সের সব পার্ট শেষ করতে আমার বাকি সব পার্ট শেষ হয়ে যাবে। মনে করেন 4 মার্ক, আমরা যে সিলেবাসটা দেখলাম এখান থেকে এই 4 মার্ক হলো বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধের আগের, আর এই 16 মার্ক হলো স্বাধীনতা যুদ্ধের পরের। এইখানে এই 4 মার্ক যত সময় দেওয়া লাগবে, এখানে যদি 4-এর দ্বিগুণ সময় দিই আমরা এই 16 মার্ক অর্জন করতে পারবো। তাহলে কোথায় বেশি সময় দেওয়া দরকার? এই 16 মার্কে। তাই বলে এই নয় যে আমরা এই 4 মার্ক ছেড়ে দিব, অবশ্যই 4 মার্ক করবো, তবে এটাকে বেশি গুরুত্ব দিই। এরপর আমরা টপিকসটা দিব আন্তর্জাতিক বিষয়াবলী। আন্তর্জাতিক বিষয়াবলীর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো দেশগুলোর ভৌগোলিক অবস্থান। প্রত্যেকটা দেশের ভৌগোলিক অবস্থানটা জানানো খুব জরুরি। বাংলাদেশের মানচিত্রের ক্ষেত্রেও আমরা যদি প্রত্যেকটা জেলার কথা হিসাব করি, আমি যদি বলি যে এখন ফেনী জেলার পার্শ্ববর্তী জেলা 2টার নাম, অনেকে পারবেন অনেকে পারবেন না, কারণ মানচিত্র মাথায় নাই। এই কারণে মানচিত্রটা ধরে ধরে আমাদের করতে হবে। কোন জেলার পাশে কোন জেলা এটা জানা খুব জরুরি, কোন বিভাগে কয়টা জেলা আছে, কোন জেলার পাশে কোন জেলা এটাও জানা জরুরি। ঠিক একইভাবে আন্তর্জাতিক বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়গুলিতে মার্ক হলো 20। এই 20 মার্কের মধ্যে অধিকাংশ মার্ক আসে মূলত মানচিত্র রিলেটেড। কিভাবে বুঝবেন মানচিত্র রিলেটেড? এখানে তো মার্কস ডিস্ট্রিবিউশন করা আছে। মূলত যতভাবে মার্কস ডিস্ট্রিবিউশন করুক না কেন, এই আপনি যদি মানচিত্রটা আপনার মাথায় নিতে পারেন, তাহলে আপনার এই 20-এর মধ্যে 16 মার্ক ক্যারি করা খুব ইজি। আপনার অনেক কিছু হয়ে যাবে শুধু যদি মানচিত্রটা নিতে পারেন। আচ্ছা, আমাদের বোর্ডে মনে হয় দেখা যাচ্ছে মানচিত্রটা কিছু অংশ দেখা যাচ্ছে। আমি যদি দাগ দেই, এই অংশটা এশিয়া, এই অংশটা ইউরোপ, আর এটা আফ্রিকা, এটা উত্তর আমেরিকা, এটা দক্ষিণ আমেরিকা, আর এটা হলো ওশেনিয়া, তাহলে আমরা একটু সিলেবাসটা দেখি আসলে মানচিত্রের সাথে সিলেবাসটা কত রিলেটেড। দেখেন, আমরা যদি আন্তর্জাতিক বিষয়গুলি দেখি, এখানে আছে 20 মার্ক। এই 20 মার্কের মধ্যে এখানে আছে 4 মার্ক, এখানে 4 আন্তর্জাতিক নিরাপত্তা ও আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক 4, এখানে আছে 3, এখানে আছে 3, আর এখানে 2 মার্ক। এখানে 4, এখানে 4, এখানে 4, এখানে 4, 3, এখানে 3, এখানে 2। এই যে দিন আছে 12 আর 8, 20 মার্ক। এই 20 মার্কের মধ্যে বৈশ্বিক ইতিহাস, আঞ্চলিক ও আন্তর্জাতিক ব্যবস্থা ও ভূ রাজনীতি পুরাটাই মানচিত্র সম্পর্কিত। আন্তর্জাতিক নিরাপত্তা ও আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক মানচিত্র রিলেটেড। তারপর হলো এই দুইটা পুরাটাই মানচিত্র রিলেটেড। আবার আন্তর্জাতিক সংগঠন যদি আপনি পড়তে চান, এই সংগঠনগুলো তো মূলত কাদের সাথে সম্পর্কিত? রাষ্ট্রগুলোর সাথে সম্পর্কিত। এই রাষ্ট্রগুলোর যেহেতু সাথে সম্পর্কিত, তাহলে মনে করেন
ইউএন, জাতিসংঘের সাথে কতগুলো দেশ জড়িত, ওই দেশগুলো সম্পর্কে আমাদের জানতে হবে যদি আমরা আন্তর্জাতিক সংগঠন জানতে চাই। একটু ছোট করে উদাহরণ দেই। মনে করেন আমরা সার্ক সম্বন্ধে জানবো। সার্ক সম্বন্ধে যদি জানতে চাই, সার্কের সদস্য দেশ কয়টা? সার্কের সদস্য দেশ হলো প্রায় 8টা দেশ সম্পর্কে আমাদের জানতে হবে। তাহলে এই যে সার্কের সদস্য দেশ কোথায়? এইখানে অবস্থিত। এই কটা দেশ মূলত নিয়েই সার্ক গঠিত। তাহলে আমরা যদি এই দেশগুলোর অবস্থান সম্পর্কে জানতে পারি, তাহলে যখন আমরা পড়বো যে হলো সার্ক ওই কটা দেশ নিয়ে গঠিত, তখন শুধু ওই কটা দেশ পড়লেই আমাদের হচ্ছে। এবং কোথায় অবস্থিত, কার পাশে কি অবস্থিত, এটা যদি জানতে পারি, তাহলে ওদের সাথে ভূ রাজনৈতিক যে সম্পর্কটা, এটা বোঝা সহজ হবে। এখন আরেকটা কথা বলি যে এইখানে একটা দেশ আছে, নাম তার হলো নেপাল। এই যে এখানে এই নেপাল যদি আমরা হিসাব করে দেখেন যে এই যে সাদা অংশটা দেখতেছি, এটা পুরোটাই মূলত সাগর। আর এই যে সবুজ অংশ এবং একটু হালকা হালকা লাল এই অংশটা, এইগুলো দেশ। এইখানে একটা দেশ আছে, মনে করেন ধরে নিলাম হলো নেপাল। তাহলে এই অংশের সাথে এই সাদা অংশের কোনো সম্পর্ক নাই। তার মানে বোঝাচ্ছি যে এই অংশে কোনো সাগর নাই, এই দেশটার সাথে কোনো কি নাই, তাহলে সাগর নাই। তাহলে এই যেহেতু সাগর নাই, তাহলে এর কি থাকবে না? নৌবাহিনী থাকবে না, এর নৌবন্দর থাকবে না। এখন আমি আফ্রিকার দেশগুলো হিসাব করতেছি। এই মাঝখানে কয়েকটা দেশ আছে, মালি আছে, মৌরিতানিয়া আছে, তারপর আছে চাদ আছে। এই দেশগুলো একটার কি নাই, সমুদ্র বন্দর নাই। কিন্তু এই যে মাথায় আছে মরক্কো, আলজেরিয়া, তিউনিসিয়া, মিশর, সুদান, মিশরের নিচে আছে সুদান। এই দেশগুলো যেমন সুদানের কি নাই, কোনো সমুদ্র বন্দর না থাকার কারণে এর নৌবাহিনী থাকবে না, এর সমুদ্র বন্দর থাকবে না। তাহলে এর সাথে সম্পর্ক হবে কোন দেশগুলোর? এই পার্শ্ববর্তী দেশ। তো পণ্য আমদানি রপ্তানি করতে হবে, তাহলে করতে হলে কি করতে হবে? পার্শ্ববর্তী দেশটার সাথে এর সম্পর্ক বাড়াইতে হবে। মূলত এই কারণে আন্তর্জাতিক নিরাপত্তা, আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক সাগর বেসিসে অনেক কিছু হয়। তাহলে আমরা দেশটা সম্পর্কে যদি জানতে পারি, দেশটার অবস্থান সম্পর্কে যদি জানতে পারি, এই দেশটা আসলে কোথায় অবস্থিত, এই দেশটার পাশে সমুদ্র আছে কিনা, এর পার্শ্ববর্তী দেশগুলো কি কি, এগুলো যদি আমরা জানতে পারি, তাহলে ওই দেশের সাথে তার পার্শ্ববর্তী অনেক দেশের আন্তর্জাতিক সম্পর্ক আমরা বুঝে ফেলতে পারবো। ধরুন এখানে একটা দেশ আছে, নাম তার হলো চীন। চীন এবং রাশিয়া পৃথিবীর সবচেয়ে বড় দেশ। চীন ও রাশিয়া পৃথিবীর সবচেয়ে সীমানা বেষ্টিত দেশ, যাদের পাশে 14টা করে রাষ্ট্র আছে। এখান থেকে তাহলে এদের সাথে প্রতিবেশীর সম্পর্ক যদি ভালো না থাকে, তাহলে তো নিজে ভালো থাকতে পারবে না। এই কারণে সকল দেশই চায় তার প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক রাখতে। একটা বিষয় খেয়াল করবেন যে পৃথিবীর সুপার পাওয়ার আমেরিকা, এর পার্শ্ববর্তী দেশ মেক্সিকো, এর পার্শ্ববর্তী দেশ হলো কানাডা, তারপরে পাশে কিউবা একটা ছোট দেশ আছে, এখানে আর অনেক ক্ষুদ্র ক্ষুদ্র দেশ এখানে আছে, দ্বীপপুঞ্জে আছে। এই দেশগুলোর সাথে আমেরিকার কোনো সম্পর্ক খারাপ নাই, এদের সাথে সম্পর্ক সবচেয়ে ভালো। কিন্তু আমেরিকার সম্পর্ক কার সাথে খারাপ? রাশিয়ার। কার সাথে সম্পর্ক খারাপ? চীনের। এরা নিজেরা ভালো থাকার জন্য প্রতিবেশীর সাথে কোনো সম্পর্ক খারাপ রাখে না। একটু স্যাক্রিফাইস হলো, এটা মেনে নেয়। না হলে কি হবে? এই যে আজকে যুদ্ধ চলতেছে সেই রাশিয়া এবং ইউক্রেনের মাঝে, যুদ্ধের প্রধান কারণ হলো যে ইউক্রেন রাশিয়ার পার্শ্ববর্তী দেশ হয়ে ন্যাটোর সদস্য হতে চায়। আর ন্যাটোর সদস্য হলে কি হবে? আমেরিকা এইখানে তার ঘাড়ের পাশে সামরিক অস্ত্র বসাতে পারবে। এটাই রাশিয়ার মাথা ব্যথার প্রধান কারণ। তাহলে আমাদের কি করতে হবে? তাহলে আমরা যদি পার্শ্ববর্তী দেশগুলো সম্পর্কে ধারণা পেয়ে যাই, মানে মানচিত্রটা আমরা মাথায় নিতে পারি, তাহলে আমাদের বৈশ্বিক ইতিহাস, আঞ্চলিক এবং আন্তর্জাতিক সম্পর্ক, ভূ রাজনীতি খুব ইজি হয়ে যাবে। আন্তর্জাতিক নিরাপত্তা ও আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক এটা বোঝা খুবই সহজ হয়ে যাবে। এবং আন্তর্জাতিক সংগঠন এবং বৈশ্বিক অর্থনৈতিক প্রতিষ্ঠানাদি এটা আমাদের বোঝা অনেক সহজ হয়ে যাবে। আর যখন আমরা এই কয়টা বিষয় আমরা বুঝে ফেলবো, তখন সিভিলাইজেশনের গোড়াপতন, যুক্তরাষ্ট্র, চীন, জাপান, ভারত, নেপাল, শ্রীলঙ্কা, পাকিস্তানের ভূ রাজনৈতিক অবস্থান এবং
দেশগুলোর পররাষ্ট্রনীতি আমরা সহজে বুঝে ফেলবো, আমার বোঝা এবার অনেক সোজা হয়ে যাবে। আর আন্তর্জাতিক পরিবেশগত ইস্যু, এখানে মার্ক আছে 3, খুব ছোট্ট একটা টপিকস, খুব সহজে মার্ক অর্জন করা যায়। তাহলে আমরা কিভাবে এই সিলেবাসটা দ্রুত শেষ করব? যে আমরা আগে হলো সিলেবাসটা বুঝবো যে আসলে কোথা থেকে কত মার্ক আসে, তারপর ওই টপিকসগুলোর কোন কোন বিষয়গুলো জানতে হয় এগুলো জানা জরুরি, কোন কোন বিষয় না পড়লেই হয় ওই জানাটাও জরুরি। কারণ শুধু পড়লেই হবে না, যেই বিষয়টা আমরা পড়তেছি এটা যদি পরীক্ষা না আসে তাহলে পড়ার দরকার কি? আমাদের তো কম সময়ে বেশি আউটপুট দরকার, কম সময়ে বেশি মার্ক অর্জন করা দরকার। তাহলে আগে দরকার কোন 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 বিষয়ে কত মার্ক আছে এটা জানতে হবে, এক। দ্বিতীয় হলো কোন বিষয়গুলো পড়তে হবে না এটাও জানতে হবে। তারপর হলো কোন বিষয় থেকে কোন টপিকসগুলো পড়লে আমি ওই টপিকসটা দ্রুত শেষ করতে পারবো, এটা যদি আমি জানতে পারি তাহলে বিসিএস এর সিলেবাস খুব কম সময়ে আমরা শেষ করতে পারবো। আসসালামু আলাইকুম।